পুরথি, তার বাড়ি হচ্ছে উত্তরপ্রদেশের দ্বারকাতে তার একটা নর্মাল লাইফ আছে। সে একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে, তার উপর বিয়ের প্রেশার আছে এবং নানান রকম প্রেশার নিয়ে একটা মেয়ে লাইফ কাটাচ্ছিল 2017-18 সাল নাগাদ। ঠিক এরপরে তার পরিচয় হয় দ্বারকাতে থাকাই এক ব্যক্তির সাথে, যার নাম হচ্ছে নীলেশ। এই নীলেশকে দেখেই সে প্রেমে পড়ে যায়, তার কথার প্রেমে পড়ে যায় এবং একদিন, দুদিন, 3 দিন এইভাবে মিশতে গিয়ে একসময় পুরথি রীতিমতন নীলেশের প্রেমে পড়ে যায়। এবং যখন সে নীলেশের প্রেমে পুরোপুরি পড়ে যায়, একদিন পুরথি নীলেশকে বলে যে চলো না, এত রাগঢাক করার কি আছে, তুমি তোমার ফ্যামিলিতে বলো, আমি আমার ফ্যামিলিতে বলি, এই 2 ফ্যামিলি যদি মেনে নেয় তো খুব ভালো, আর যদি তারা না মেনে নেয় দেন আমরা নেক্সট স্টেপ চালবো। কিন্তু এখানে নীলেশ একটু পিছিয়ে আসে। সে প্রথমে বলে যে দেখো, আমাদের তো জাতপাতের ব্যাপার আছে। কিন্তু পুরথি বলে, আরে ওসব পুরনো দিনের কথা, এখনকার ফ্যামিলি চেঞ্জ হয়ে গেছে, তুমি বলে তো দেখো, তারা যদি না মানে দেন আমরা অন্য পথে যাব। নীলেশকে সে অনেক বোঝায়। নীলেশ বলে যে আমি কালকে বলবো, কখনো বলে পরশু বলবে, কখনো বলে নেক্সট ডে বলবো। এইভাবে বেশ কয়েক মাস কেটে যায় এবং এই বেশ কয়েক মাস কেটে যাওয়ার পর একদিন তাকে পুরথি রীতিমতন চেপে ধরে যে তুমি তোমার ফ্যামিলিতে কেন বলছো না। তখন নীলেশ বলে, অ্যাকচুয়ালি আমি তোমার কাছ থেকে একটা জিনিস লুকিয়েছিলাম, যেটা বেশ পাপ হয়েছে আমার। তখন পুরথি বলে, তুমি কি লুকিয়েছিলে, হঠাৎ করে এইভাবে কেন বলছো? তখন নীলেশ বলে, আমি অলরেডি বিবাহিত এবং আমার 5 বছরের একটা পুত্র সন্তান পর্যন্ত আছে। এইটা শোনার পর পুরথির যত স্বপ্ন ছিল সেই স্বপ্ন সমস্ত কিছু ভেঙে যায়। এরপর আস্তে আস্তে পুরথি এটাই ডিসাইড করে যে না, এই সম্পর্কে থাকলে তার তো ভালো হবেই না, তার সাথে সাথে নীলেশের ভালো হবে না, এবং সবথেকে বড় কথা নীলেশের যে সন্তান আছে তার কি হবে। তো একটা ফ্যামিলি পুরো ব্রেক হয়ে যাবে। তো পুরথি ভাবে যে বেটার টু বি এখান থেকে মুভ অন করা, এবং সে এখান থেকে মুভ অন করে। এই কথাটা আমি বললাম 2017 কি 18। এরপর চলে আসে 29শে জুলাই 2026, গুজরাটের জামনগর, একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এবং সেই ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার একটা কমপ্লেক্সে একটা ফ্যাক্টরির মধ্যে পুলিশ যায়। পুলিশের 3টে গাড়ি আসে, একটা জেসিবি আসে, তার সাথে অনেক মাটি খোঁড়া, পাথর খোঁড়া লোকজন নিয়ে আসা হয়। তারা সেই ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে পার্টিকুলার রুমটার মধ্যে যেই না ঢোকার পরেই পুলিশ একটা জায়গায় নির্দিষ্ট করে আইডেন্টিফাই করে, বলে ওখানে খোঁড়া শুরু করো। কংক্রিট বেছানো ছিল, তার নিচে মাটি ছিল, পাথর ছিল। তো প্রথমে কর্মচারী ওখানে যারা কাজ করছিল তাদের প্রচণ্ড কষ্ট হচ্ছিল। পুলিশের কাছে কোনো অপশান নেই, তাদের ওটা ব্রেক করতেই হবে। সকালবেলা 8টার সময় ভাঙা শুরু হয়। আশেপাশে সমস্ত লোক জড়ো হয়ে যায়। এত সিনিয়র পুলিশ অফিসার এখানে কেন এসেছে? 3 গাড়ি পুলিশ এখানে কেন এসেছে? কেন কিছু লোক খোঁড়াখুড়ির জিনিসপত্র নিয়ে এসেছে? কেন কিছু লোক জেসিবি নিয়ে এসেছে? তারা ভাবে যে এখানে কোনো রকম সরকারি জায়গা অবৈধভাবে কেউ কি দখল করে নিল, সেটা কি সরকার থেকে সরাতে আসলো? এরকম নানান কিছু তারা ভাবছে। আর ভিতর থেকে কংক্রিট ভাঙার খুব জোর আওয়াজ তাদের কানে আসছে। ভিতরে সেই সমস্ত ওয়ার্কাররা কংক্রিট ভাঙে। তখন অলরেডি 5 ঘন্টা কেটে গেছে, দুপুর 1টা। এবার লাঞ্চ ব্রেকে কিছু উৎসাহী লোক সেই সমস্ত কর্মচারীদের জিজ্ঞাসা করে যে এখানে কি হয়েছে, কোনো ইল্লিগাল কোনো ব্যাপার আছে? তখন সেই কর্মচারীরা বলে যে দেখুন, আমরাও কিছু জানি না, পুলিশ আমাদেরকে নিয়ে এসেছে এবং বলেছে এই মেঝেটা খুব সাবধানে ভাঙতে। তারপর আবার কাজ শুরু হয়ে যায়। রাত্রেবেলা 9টা বাজে। ততক্ষণে 8 থেকে 10 ফুট গর্ত করা হয়ে গেছে। এবার এক কর্মচারী ওই গর্তের মধ্যে নামে এবং ছোট ছোট শাবল দিয়ে সেটা খোঁড়া শুরু করে, এবং খুঁড়তেই হঠাৎ একটা টাইম পচা একটা গন্ধ বেরিয়ে আসে, এবং এই গন্ধ ওখানে দাঁড়িয়ে থাকা পুলিশের কাছে যেই যায়, পুলিশ সঙ্গে সঙ্গে সবাইকে বলে স্টপ, এবার আস্তে আস্তে কাজ হবে। এবং খুব সন্তর্পণে তারা যখন কাজ করে, একটা সময় একটা ছোট্ট বেলচার আঘাত কিছুর উপর লাগে এবং টং করে একটা আওয়াজ হয়।
পুলিশ এবার ওই গর্তের মধ্যে নামে। তারা ভালো করে চেক করে দেখে তারা যে জিনিসটা খুঁজতে এসেছিল তারা সেটা দীর্ঘ 13 ঘন্টা পর পেয়ে গেছে। সেটা কি? সেটা একটা মানুষের কঙ্কাল। কিন্তু সব থেকে বড় কোশ্চেন হয়তো আপনাদের কাছে এটা হবে যে ওই কঙ্কালটা কার? ঘটনার প্রথমেই আমি দুজনের কথা শুনিয়েছি। এক হচ্ছে পুরথি আর দ্বিতীয় হচ্ছে বিবাহিত নীলেশ, যার একটা ফ্যামিলি আছে কিন্তু সে পরকীয়া করছিল। কিন্তু পুরথি এই পুরো ব্যাপারটা বুঝতে পেরে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসে এবং সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসে সে প্রত্যেক দিন না তার লোনলিনেসের সাথে ফাইট করতো। সে একা থাকতে থাকতে বোর হয়ে গেছিল। তার লাইফে নীলেশের জায়গাটা কাউকে তো ফিল আপ করতে হবে এবং সেই সময় তার পরিচয় হয় একটা ছেলের সাথে যার নাম হচ্ছে জিগ্নেশ, যে রঙের কাজ করে এবং ছেলেটা খুবই ভদ্র, কম কথা বলে, বলা যায় একটা প্রপার মানুষ যাকে দেখে একটা আদর্শ হাজব্যান্ড মনে করাই যেতে পারে। এই জিগ্নেশের সাথে পুরথি কথা বলা শুরু করে। আস্তে আস্তে তাদের মধ্যে প্রেম হয়। পুরথি এবার কিন্তু সেই আগের মতন ভুল করেনি। সে জিগ্নেশকে জিজ্ঞাসা করেছে, তোমার কি বিয়ে আছে বা আগে ছিল, তোমার কি প্রেমিকা আছে? আমি কোনো রকম কোনো ঝামেলা চাই না। পুরথি আগের বার যখন নীলেশের সাথে ব্যাপারটা তার ফ্যামিলিকে বলেছিল, তার ফ্যামিলি কিন্তু রাজি হয়ে গেছিল। কিন্তু পরবর্তী সময় পুরথি নীলেশের পুরো ব্যাপারটা জানতে পারে। সে তার ফ্যামিলির কাছে এই ব্যাপারটা লুকিয়ে যায়। তার ফ্যামিলি নীলেশের ব্যাপারে জিজ্ঞাসা করেছিল কিন্তু সে বলে যে আমার আর সম্পর্ক নেই, ওই ব্যাপারে আর কিছু জিজ্ঞাসাও করবে না। এবার পুরথি যখন দেখছে যে জিগ্নেশ একটা ভালো ছেলে, তো এই ব্যাপারে কি পরিবারকে সে বলবে? সে ভাবে যে পরিবারকে বলার কোনো দরকার নেই, আমরা দুটো স্বাধীন মানুষ প্রেম করেছি, সংসার করব, তো পরিবারকে ডেকে অনুষ্ঠান করে কি দরকার আছে? কোনো দরকার নেই। সে জিগ্নেশকেও বোঝায় যে তোমার পরিবারকে বলার কোনো দরকার নেই, নানান ঝামেলা করতে পারে। আমার জীবনে অনেক ঝামেলা আমি কাটিয়ে এসেছি। এখানে পুরথি কিন্তু তার পাস্ট রিলেশনশিপের ব্যাপারে কিচ্ছু বলেনি জিগ্নেশকে। এবার জিগ্নেশও একটা সময় পুরথি দ্বারা ব্রেইন ওয়াশ হয়ে যায় এবং সে তার ফ্যামিলিকে কিছু বলেনি। উল্টো দিকে পুরথিও কিছু না বলে দুজনে ডিসাইড করে বাড়ি থেকে বেরিয়ে তারা লিভ ইন রিলেশনশিপ করবে। এই ব্যাপারটা তারা তাদের বাড়িকে জাস্ট বলে দেয় এবং তারা বেরিয়ে এসেই কিন্তু এই ব্যাপারটা বলেছিল। তাদের ফ্যামিলি অবাক হয়ে যায়, তাদের ফ্যামিলি রেগে যায় এবং তাদের সাথে কন্ট্যাক্ট নেয়ার অ্যাবাউট ছিন্ন করে দেয়। এরপর কিছু কাজকাম করে তো খেতে হবে। দিনেশের প্রচুর পয়সা কড়ি ছিল না, সে রঙের কাজ করত। মোটামুটি বলতে পারেন ওই মাসে 20-25 হাজার টাকা সে কামিয়ে নিত। তারা দোয়ারকাতে থাকছিল, কিন্তু দোয়ারকাতে না অত কাজ ছিল না। তো একটা সময় জিগ্নেশ আর পুরথি ডিসাইড করে তারা উত্তরপ্রদেশ থেকে গুজরাটে বেটার কাজের উদ্দেশ্যে চলে যাবে। তো সেখানে তারা যায়, গিয়ে ওঠে পোরবন্দরে। পোরবন্দরে 1-2 বছর তারা স্পেন্ড করে, তার মধ্যে তাদের সন্তান লাভ হয়। এবার সন্তানের বেটার ফিউচারের কথা ভেবে তারা ইন্ডাস্ট্রিয়াল হাব গুজরাটের জামনগরে চলে যায় এবং এই জামনগরে তাদের ইনকামও বাড়ে, তাদের ফ্যামিলির শান্তিও বাড়ে। পুরথি একটা সময় যখন কলেজে পড়ছিল সে নার্সিংয়ের ট্রেনিংও নিয়েছিল। সে ট্রেনিংয়ে কয়েকদিন কয়েকটা হসপিটালে কাজও করেছিল, কিন্তু সেই কাজের ব্যাপারটা কখনো নীলেশ খুব একটা পছন্দ করেনি, খুব একটা সাপোর্টও করেনি এবং তার কথা মতনই সে কাজটা ছেড়েও দিয়েছিল। এবার সে জিগ্নেশের সাথে সংসার করছে জামনগরে, কিন্তু সংসারে আর্থিক অভাব তখনও আছে। তো একটা সময় পুরথি ভাবে যে আমি যদি কিছু কাজ করি এবং হাজব্যান্ডকে হেল্প করি তাহলে কেমন হবে, এবং এই কথাটা শুনে জিগ্নেশ তাকে একবারে পারমিশন দিয়ে দেয়। লোকাল একটা ছোট হসপিটালে কাজ শুরু করে, দুজনে কাজে যায় এবং এইভাবে তাদের ইনকামটাও বেড়েছে, তাদের সংসারের শান্তিও এসেছে। জিগ্নেশ তার ফ্যামিলির পারমিশন না নিয়ে বিয়েটা করেছিল। প্রথম তার ফ্যামিলি তার সাথে কথাবার্তা বলতো না, টোটাল কানেকশন একদম কেটে দিয়েছিল। কিন্তু 1 বছর যেতে না যেতেই বাড়ির ছেলে বাইরে কোথায় আছে এই ব্যাপারে জিগ্নেশের যে দাদা আছে, ভাই আছে, তারা খোঁজ খবর করতে থাকে। জিগ্নেশের সাথে আবার কানেকশন স্টাবলিশড হয়। এমন না যে প্রচুর মাখো সম্পর্ক হয়েছে, কিন্তু টুকটাক সপ্তাহে 1 বা 2 বার তাদের মধ্যে কথা হয়ে যেত। 2024 সাল আসে এবং এই 2024 সালে আবার পুরথি প্রেগনেন্ট হয়ে যায়
এবং এই প্রেগনেন্সির ব্যাপারটা সবাই জানতে পেরে বেশ খুশি হয়। এবং তার মাঝে আরও একটা খুশির খবর পুরোথি সবাইকে দেয় যে জিগ্নেশের অস্ট্রেলিয়াতে চাকরি লেগেছে। অ্যাকচুয়ালি জিগ্নেশের সাথে তার দাদা অশোক বেশ কয়েকদিন ধরে কন্ট্যাক্ট করতে পারছিল না। যখন সে কন্ট্যাক্ট করতে পারছিল না তখন সে পুরোতিকে ফোন করে পুরো ব্যাপারটা জিজ্ঞাসা করে। তখন পুরোতি বলে, যেহেতু আমি প্রেগনেন্ট, আমাদের আরও অনেক ইনকাম লাগবে। তো জিগ্নেশ বিদেশে যায়। বিদেশ কোথায়? অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়াতে সে ভালো কাজ পেয়ে গেছে। তখন জিগ্নেশের দাদা অশোক বলে, তাহলে জিগ্নেশের ফোন নাম্বারটা দাও, ওর সাথে অন্তত ফোনে কথা বলি। তখন পুরোতি বলে যে দেখুন, ও তো অন্য টাইম জোনে থাকে, বেশিরভাগ সময় ও কোম্পানির নাম্বার থেকেই ফোন করে। ও নেক্সট টাইম ফোন করলে আমি আপনার কথা বলে দেবো, ওর নিজের ইচ্ছায় আপনাকে ফোন করলে করবে, না হলে আমার কিছু করার নেই। আর সব থেকে বড় কথা, ওর কোম্পানিতে একটা রুল আছে যে কাজের সময়, মানে কাজের প্রায় 12 ঘন্টা ফোনটা ব্যবহার করাই যায় না। অশোকের এখানে মনে কেমন একটা লাগে যে ভাই দাদার সাথে কথা বলবে না বা দাদাকে মনে পড়বে না, এমনও তো খারাপ সম্পর্ক হয়নি। আগে তাকে সমস্ত যা প্রবলেম হয়েছিল সেগুলো নিয়ে তার দাদা ক্ষমাও করে দিয়েছে, জিগ্নেশও বুঝেছে কেন দাদার রাগ করেছিল। তো এই ক্ষেত্রে জিগ্নেশ এরকম কেন করছে? কিন্তু আস্তে আস্তে দিন যায়, সব কিছু সয়ে যায়। সে তার ভাই জিগ্নেশের জন্য প্রাউড ফিল করে যে তার ভাই অস্ট্রেলিয়াতে থাকে, ভালো ইনকাম করছে। এর মাঝেই গোটা ফ্যামিলি একটা জিনিস লক্ষ্য করে যে জিগ্নেশের ওয়াইফ পুরোতি, তার আচার আচরণ, ড্রেসপত্র সমস্ত কিছু বদলে গেছে। সে ভালো ভালো জায়গায় যাচ্ছে, ঘুরছে, ইনস্টাগ্রামে রিল পোস্ট করছে। এবার সবাই ভাবে যে জিগ্নেশ বিদেশে ডলারে ইনকাম করছে, তো তার বউ একটু তো ফুটানি করবেই। এই ব্যাপারটাকে নিউ নর্মাল তারা ভেবে নেয়। 2025-এর ফেব্রুয়ারিতে পুরোথি তার দ্বিতীয় সন্তানের জন্ম দেয়। এবার তার ফ্যামিলি পুরো রীতিমতন ফুলফিল হয়ে গেছে। কিন্তু আবারও জিগ্নেশের দাদা তাকে বলে যে দেখো, তোমার তো দ্বিতীয় সন্তানের জন্ম হলো, আমার তো আমার ভাইটার সাথে একটু কথা বলার ইচ্ছা হয়, তো একটু কথা বলার ব্যবস্থা করে দাও না। তখন জিগ্নেশের ওয়াইফ বলে যে দেখুন, এটা আমার উপর ডিপেন্ড করছে না, ও আমাকেও সপ্তাহে 2 সপ্তাহে একবার কি 2বার 10 মিনিটের জন্য কল করে। ও ওখানে ওভারটাইম করছে, সে সন্তানদের জন্য টাকা পয়সা জমাচ্ছে এবং ওর একটা বড় প্ল্যান আছে। যেহেতু আমাদের দ্বিতীয় সন্তান হয়েছে, ও ওখানে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছে, পার্মানেন্ট রেসিডেন্ট ওখানকার হতে চায়। তো এই কারণে ও নানান রকম পরীক্ষা দিচ্ছে, নানান রকম প্রেশারে আছে। তো ওর সাথে আমারই ঠিকঠাক কথা হয় না, তো আপনার সাথে কথা বলাবো কি করে? গ্রিন কার্ড পেলেই আমাকে আর আমাদের 2 সন্তানকে অস্ট্রেলিয়াতে নিয়ে যাবে। আবারও জিগ্নেশের দাদা অশোক এই কথাটা শুনে প্রচণ্ড খুশি হয়ে যায় যে না, ভাইয়ের লাইফটা পুরো সেট হয়ে গেছে। ভাই শুধুমাত্র নিজে যায়নি, তার গোটা ফ্যামিলিকে নিয়ে গেছে। আর ফিউচার হয়তো আমাদেরকেও ওখানে কোনো একটা কাজের ব্যবস্থা করে দেবে এবং আমাদের ফ্যামিলির অর্থনৈতিক অবস্থা একদম ঠিক হয়ে যাবে। তো এক দাদা, সে জানতো না তার ভাই অস্ট্রেলিয়াতে কোনোদিন পৌঁছাতেই পারেনি। সে খুব কাছেই আছে, কিন্তু কতটা কাছে আছে এবং কিভাবে আছে আর কোথায় আছে সেটা দাদা অশোক জানতো না। এবার অশোকের কাছে একদিন তারই এক মাসির ছেলে আসে। সেই মাসির ছেলের ভিসা লেগেছে অস্ট্রেলিয়াতে। এবার তোমার এক আত্মীয়, সে যদি অস্ট্রেলিয়াতে থাকে, তুমি স্বাভাবিকভাবেই তার সাথে কন্ট্যাক্ট করে সেই দেশের নিয়ম কানুন, কিভাবে কোথায় থাকলে ভালো হয়, থাকার কম টাকায় ব্যবস্থা করতে পারবে কিনা, এরকম নানান ব্যাপারে নানান দরকারি জিনিস এখানে দরকার পড়ে। তো সেই ক্ষেত্রে সেই কাজিন যখন অশোকের কাছে যায়, তখন অশোক বলে জিগ্নেশের সাথে আমি লাস্ট 2 বছর ধরে সেইভাবে কথাই বলতে পারিনি। তার ওয়াইফ একদিন এটা বলে সেটা বলে, কখনো বলে গ্রিন কার্ড পাবে, কখনো বলবে কাজে ব্যস্ত। তো আমি জানি না, তুমি বরঞ্চ ডাইরেক্টলি পুরোথির কাছে যাও, গিয়ে এই ব্যাপারটা বলো। এবার সেই কাজিন ব্রাদার পুরোথির কাছে যায়। পুরোথি এবার তাকেও সেই সেম কথা বলে যে ও অস্ট্রেলিয়াতে আছে, ব্যস্ত আছে, গ্রিন কার্ডের ব্যবস্থা, এরকম নানান জিনিস নিয়ে। যে মানুষটা এত ব্যস্ত আছে, সে তোমার সাথে কথা বলবে কি করে? তুমি একটা বেটার কাজ করবে যে তুমি আগে ওখানে যাও, গিয়ে তোমার দাদা তার সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করো। তখন সে বলে আরে অ্যাড্রেসটা তো দাও, কোন কোম্পানিতে চাকরি করে সেটা তো বলো, তাহলে তো আমি অন্তত ওখানে গিয়ে দাদাকে খুঁজতে পারবো। এই জায়গাতে এসে পুরোতি কেমন উল্টো পাল্টা কথা বলতে শুরু করে যে আমি পারবো না, দেখছি ও ফোন করুক, আমি
এতে না কাজিন ব্রাদারের সন্দেহ হয়। সে সোজা ডাইরেক্টলি চলে যায় জিগ্নেশের বড় ভাই অশোকের কাছে। অশোককে পুরো ব্যাপারটা বলে। অশোক পুরোথিকে ফোন করে বলে যে তুমি জিগ্নেশ কোথায় আছে সেটার ব্যাপারে সত্যি বলো, আর যদি সত্যি না বলো তাহলে আমরা কিন্তু লোকাল পুলিশ স্টেশনে একটা মিসিং কমপ্লেন করব, তাতে হিতে বিপরীত হবে। তখন পুরোথি বলে যে দাদা তুমি আমার কাছে একবার আসো, আমি তোমাকে একটা কথা বলবো। তখন অশোক কিছু একটা বুঝতে পেরে সে বলে আমি তোমার ওখানে যেতে পারবো না, তুমি বেটার টু বি আমার কাছে আসো। এবার পুরোথি জিগ্নেশের যে প্যারেন্টাল হোম আছে সেখানে যায় এবং সেখানে গিয়ে পুরো রুমের সামনে, সেই রুমে অনেকে ছিল, তাদের সামনে বসে। অশোক যখন একের পর এক কোশ্চেন করছে জিগ্নেশের ব্যাপারে, তখন কিন্তু পুরোটি রীতিমতন একদম চুপ হয়ে আছে। 10-15 মিনিট তার এই চুপ থাকা দেখে রুমের সবাই অবাক হয়ে যায়। রুমের সবাই যখন তাকে প্রেশার দেয় যে বলো আসল সত্যটা কি, সেটা আমাদের জানার অধিকার আছে, তখন পুরোটি একদম শান্তভাবে যেন কিছুই হয়নি এইভাবে বলে যে আমি জিগ্নেশকে 2 বছর আগে মেরে পুঁতে দিয়েছি। এইটা শোনার পর জিগ্নেশের দাদা এবং ফ্যামিলি, তাদের অবস্থা একদম চক্ষু চড়ক গাছ হয়ে যায়। তারা বলে যে তুমি এটা কি করেছো, কিভাবে হয়েছে, মানে তারা বিশ্বাসই করতে পারছে না যে তাদের বাড়ির বউ যার সাথে জিগ্নেশ চলে গেল পুরো ফ্যামিলি ছেড়ে প্রেম করে, সেখানে জিগ্নেশের এই অবস্থা কেন হলো এবং সেটা তার ওয়াইফ, তার প্রিয় ওয়াইফ, তার গার্লফ্রেন্ড, সে কেন করলো। এই ব্যাপারে যখন পুরোথিকে জিজ্ঞাসা করা হয় তখন পুরোথি একটা ঘটনা বলে। পুলিশ এসে পুরোথিকে অ্যারেস্ট করে থানাতে নিয়ে যায়। পুরোথিকে তারা কোশ্চেনিং করে এবং সেই কোশ্চেনিংয়ের মাঝে পুলিশের টিম উঠে গিয়ে সোজা জামনগর থেকে আরও এক ব্যক্তিকে অ্যারেস্ট করে আনে। এবার বলুন কাকে অ্যারেস্ট করে আনলো? এনি আইডিয়া? আপনারা যদি ভাবেন যে নতুন কোনো প্রেমিক, তাহলে বলবো আপনারা একটু ভুল ভেবেছেন। অ্যাকচুয়ালি পুরনো প্রেম আবার দরজায় এসে নাড়া দিয়েছিল। সেই ডাকে সাড়া দিয়ে পুরোথি যেমন দরজা খুলে দিয়েছিল, উল্টো দিক থেকে 2 সন্তানের বাবা বিবাহিত নীলেশও সেও নিজের মনের দরজা খুলে দিয়েছিল এবং তারপর তাদের মধ্যে কথাবার্তা শুরু হয়। সেখানে পুরোথি বলতে শুরু করে যে জিগ্নেশের সাথে সে প্রেম করেছিল, নীলেশ তাকে ছেড়ে দেওয়ার পর, নীলেশের সাথে ব্রেকআপের পর, নীলেশের মিথ্যেটা শোনার পর প্রথম দিকে ভালো থাকলেও পরবর্তী সময় সে খুব একটা ভালো ছিল না, মারধর করত। এই ব্যাপারটা জিগ্নেশ বলছে না, এই ব্যাপারটার কেউ প্রমাণও নেই, কিন্তু এই ব্যাপারটা বলছে কে? খুনি পুরোথি। তো পুরোথির কথাতে আপনারা কতটা বিশ্বাস করবেন সেটা আপনাদের ব্যাপার। যাই হোক, এইটা বলার পর সে নীলেশের কাছ থেকে সহানুভূতি নেয়। সে নীলেশকে বলে যে তুমি জামনগর চলে আসো। সে প্রেমের টানে তার সন্তান, ওয়াইফ সমস্ত কিছুকে ছেড়ে চলে আসে জামনগরে, যেখানে জিগ্নেশ কাজ করত তার পাশেই একটা ফ্যাক্টরিতে এই নীলেশও কাজ করা শুরু করে এবং সেই কাজ করা শুরু করার মেইন কারণ ছিল অন্য কিছু। পুরোটি একটা জিনিস জানতো, সেটা হচ্ছে সে জিগ্নেশকে কখনো নীলেশের ব্যাপারে কিছু বলেনি। তো নীলেশ আর জিগ্নেশ তারা একে অপরকে সেইভাবে চেনে না, কিন্তু সে নীলেশকে জিগ্নেশের ব্যাপারে সমস্ত কিছু বলেছে। তো নীলেশকে পুরোটি একটা জিনিসেরই টার্গেট দেয় যে তোমাকে যে করে হোক জিগ্নেশের সাথে বন্ধুত্ব করতে হবে। যেহেতু তারা পাশাপাশি ফ্যাক্টরিতে কাজ করতো, লাস্ট টাইমে অনেক সময় তারা বেরোতো, দেখা হতো, টুকটাক হয়তো কথাবার্তাও হতো। তোমার ওখানে স্যালারি কীরকম দেয়, কাজের চাপ কীরকম দেয়, যেরকম নর্মালি কথা হয় না সেরকম কথা হতো। এই করতে করতে জিগ্নেশ আর নীলেশের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। জিগ্নেশ এই ব্যাপারটা তার ওয়াইফ পুরোথিকেও বলে। পুরোথি এবার নীলেশকে ফাইনাল প্ল্যান এক্সিকিউট করতে গ্রিন সিগন্যাল দেয়। এরপর নীলেশ তার ফাইনাল চাল চালে। সে বলে যে তোমার মধ্যে অনেক অপরচুনিটি আছে, সম্ভাবনা আছে যে কতদিন অন্যের আন্ডারে কাজ করবে, চলো আমরা দুজন মিলে পার্টনারশিপে একটা ব্যবসা করি। এখানে জিগ্নেশও রাজি হয়ে যায়। সে পুরোথিকে পুরো ব্যাপারটা বলে, পুরোথি এতে এগ্রিও করে। অ্যাকচুয়ালি এটা তো তার প্ল্যান ছিল। এই এগ্রির পর নীলেশ আর জিগ্নেশ তারা দুজন মিলে একটা জায়গা দেখে, সেখানে তারা ফ্যাক্টরি বানাবে, মেশিন লাগাবে এবং এই ভাড়া নেওয়ার 1 মাস পর তারা যখন নতুন মেশিন কিনে আনবে, সমস্ত কিছু ফাইনালাইজ, তখন একদিন নীলেশ বলে যে আমাদের কাজ তো এগোচ্ছে, তো চলো আজকে একটা পার্টি করি। এবং সেই পার্টি করতে সোজা এই জিগ্নেশকে নিয়ে যাওয়া হয় সেইখানে। এবং সেইখানে নীলেশের সাথে ছিল
বলবীর বলে আরও এক ব্যক্তি। তারা তিনজন মিলেই ড্রিঙ্ক করা শুরু করে। কিন্তু এখানে একটা পার্থক্য ছিল, জিগ্নেশের মদের মধ্যে মেশানো ছিল সাইনাইড, এবং সেটা খাওয়ার জাস্ট 3 থেকে 4 সেকেন্ডের মধ্যেই জিগ্নেশ অজ্ঞান হয়ে পড়ে এবং 1 মিনিটের মধ্যেই জিগ্নেশের মৃত্যু হয়ে যায়। তারপর বলবীর আর নীলেশ তারা মিলে ওই মেঝে করে ওই জিনিসটা পুঁতে দেয়, তারপর প্লাস্টার করে। সমস্ত কিছু রাত্রেবেলা হয়, কেউ জানতে পারে না। তারও 10 থেকে 15 দিন পর ওই ফ্যাক্টরির মালিককে গিয়ে তারা বলে তারা নতুন ফ্যাক্টরি করবে না, এই পুরো ব্যাপারটা ক্যান্সেল হয়ে গেছে, যে টাকাটা অ্যাডভান্সে দেওয়া হয়েছিল সেটা আপনি রেখে দিন, ব্যাস। এরপর দীর্ঘদিন ওই ফ্যাক্টরিটা, ওই এরিয়াটা বন্ধ থাকে। এবং তারপর জিগ্নেশের দাদার সামনে যখন পুরোতি সমস্ত ব্যাপারটা বলে এবং পুলিশ যখন পুরো ব্যাপারটা জানতে পারে, তখন পুলিশ ওই ফ্যাক্টরিতে দীর্ঘ 2 বছর পর গিয়ে ওই বডিটা উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়। ময়না তদন্তের রিপোর্ট পুরোতির সাথে কোথাও না কোথাও মিলে যায়। জিগ্নেশ নিয়ার অ্যাবাউট 720 দিন মতন ওই মাটির তলায় ছিল। তারপর শেষমেশ তার মুক্তি হলো, তার সৎকার্যও হয়। তো আপাতত এই 2 ক্রিমিনাল তারা জেলে আছে। কেসটা যেহেতু রিসেন্ট, এটা কয়েকদিন পর কোর্টে উঠবে, কোর্টে দীর্ঘদিন কেসটা চলবে এবং পুলিশের কাছে যত প্রমাণ আছে তাতে আশা করি এরা সাজা পাবে। কিন্তু সবথেকে বড় ব্যাপার, পুরোতি ডাইরেক্টলি ক্রাইমটা করেনি, সে ক্রাইম স্পটেও ছিল না, সে মেইন কনস্পিরেসি করেছিল। কিন্তু এখানে কোর্ট জাস্ট পুরোতি আর জিগ্নেশের 2 সন্তানের দিকে তাকিয়ে হয়তো এই পুরোতিকে 6-7 মাস পর বেল দিয়ে দেবে। আর সবথেকে বড় কথা যেটা আমার মনে হয় চেক করা উচিত, জিগ্নেশ আর পুরোতির যে সেকেন্ড সন্তান আছে সেটা কি আদতেও জিগ্নেশের নাকি নীলেশের, সেটা চেক করা ডিএনএ টেস্টের মাধ্যমে অবশ্যই দরকার। তো এই ছিল আজকের একটা ট্রু ক্রাইম ঘটনা। এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন এবং অনেক আনন্দে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।